4:21। আচ্ছা, এখন আমরা আজকে অনেক ভালো পড়া আছে, সুন্দর সুন্দর, শুনতে থাকো। প্রথমে আমরা পড়বো হচ্ছে উচ্চ রক্তচাপ কাকে বলে। উচ্চ রক্তচাপ, যেটাকে ইংরেজিতে বলা হয় হাইপারটেনশন। হাইপারটেনশন। তারপরে আমরা পড়বো, এটা আগে শেষ হোক, তারপরে আমরা পড়বো নিম্ন রক্তচাপ। এটা লেখার দরকার নেই, এটা পরে লেখো। আমি এখন যেটা লিখতেছি এটা পরে লিখবা, আমি লিখে রাখলাম আর কি। নিম্ন রক্তচাপ এটা পড়বো। তারপরে আরেকটা ভালো জিনিস পড়বো, রক্তচাপটা কিভাবে নিয়ন্ত্রণ করে হার্ট বা আমাদের দেহ। নিম্ন রক্তচাপকে বলা হয় লো ব্লাড প্রেশার। লো ব্লাড প্রেশার। এই দুইটা জিনিস আগে একটু পড়ে নেই। শোনো, সোজা জিনিস। তুমি তো বলছো যে তোমার একজন সুস্থ মানুষের সিস্টোলিক চাপের মান হবে, লিখিও না, আগে দেখো, আগে তারপর লিখবা। একজন সুস্থ মানুষের সিস্টোলিক চাপের মান এটা হবে 120 পারদস্তম্ভ চাপ মিলিমিটার মার্কারি। এটা হচ্ছে একজন সুস্থ মানুষের সিস্টোলিক চাপের মান হবে এরকম। আর তার ডায়াস্টোলিক লেখা কি দেখা যায় প্লিজ? হ্যাঁ স্যার। আর তার ডায়াস্টোলিক চাপের মান হবে 80 মিলিমিটার মার্কারি। ঠিক আছে, বুঝলাম। এটা তো সুস্থ অবস্থার কথা, যেটাকে সংক্ষেপে লেখে 120/80, এইভাবে সংক্ষেপে লেখে এরকম বিপি 120/80 এভাবে লেখে। কিন্তু যদি এমন হয় যে স্বাভাবিকের চেয়ে সিস্টোলিক চাপের মান 10 বেড়ে যায়, মানে 130, স্বাভাবিকের চেয়ে যদি 10 বেড়ে যায় তাহলে কত হবে? 130। কিন্তু যদি এর চেয়েও বেড়ে যায়, সিস্টোলিক চাপের মান যদি 130-এর চেয়েও বেড়ে যায়, আর ডায়াস্টোলিক চাপের মান যদি 90 এর চেয়েও বেড়ে যায়, স্বাভাবিকের চেয়ে দুইটাই 10 পর্যন্ত বাড়তে পারে, সেটাকে আমরা মানে কি বলা যায়, অ্যাবনর্মাল হিসেবে নিব না। এটা অনেক সময় আমাদের কাজের চাপ বেড়ে গেলে, হ্যাঁ, স্বাভাবিক সাময়িক সময়ের জন্য এরকম হতে পারে। কিন্তু যদি স্থায়ীভাবে এরকম হয় যে ডায়াস্টোলিক চাপের মান 90 মিলিমিটারের চেয়েও বেড়ে গেল, সিস্টোলিক চাপের মান 130 মিলিমিটার মার্কারের চেয়েও বেড়ে গেল, তখনই আমরা তাকে বলবো উচ্চ রক্তচাপ। আর নিম্ন রক্তচাপটা কি? নিম্ন রক্তচাপ হচ্ছে যদি তোমার ডায়াস্টোলিক চাপে সিস্টোলিক চাপের মান 110 তার চেয়েও কমে যায়। সিস্টোলিক চাপের মান নরমাল তো 120, কিন্তু 110-এর চেয়েও যদি কমে যায়, আর ডায়াস্টোলিক চাপের নরমাল মান হচ্ছে 80, এইটা যদি 70-এর চেয়েও কমে যায়, তাহলে সেটাকে আমরা বলবো নিম্ন রক্তচাপ। তাহলে বোঝার চেষ্টা করো, উচ্চ রক্তচাপ হচ্ছে 130/90, এর চেয়েও যদি বেশি বেড়ে যায়, 130/90, এইটা যদি এক্সিড করে যায়, অতিক্রম করে যায়, তাহলে সেটাকে আমরা বলবো উচ্চ রক্তচাপ। আর লো ব্লাড প্রেশার হচ্ছে 110/70 অথবা তার চেয়েও যদি কমে যায়, তাহলে সেটাকে আমরা লো ব্লাড প্রেশার বলবো। আমি কি বোঝাতে পারছি না পারি না? এখন আমি নোটটা দিব। জিনিসটা তো সোজা, বুঝছো না তোমরা? জি স্যার। সেটা লেখো। এখন লেখো উচ্চ রক্তচাপ। কোন ব্যক্তির যদি সিস্টোলিক চাপের মান 130 mmHg বা তার চেয়ে বেড়ে যায়, কোন ব্যক্তির সিস্টোলিক চাপের মান যদি 130 মিলিমিটার মার্কারি বা তার চেয়ে বেশি হয় এবং ডায়াস্টোলিক চাপের মান
90 মিলিমিটার মার্কারি বা তার চেয়ে বেশি হয়, তবে তাকে উচ্চ রক্তচাপ বলে। যদি সিস্টোলিক চাপের মান 130 মিলিমিটার মার্কারি বা তার চেয়ে বেশি হয় এবং ডায়াস্টোলিক চাপের মান 90 মিলিমিটার মার্কারি বা তার চেয়ে বেশি হয়, তবে তাকে উচ্চ রক্তচাপ বলে। লিখতে পারছো কিনা দেখো। জি স্যার। আচ্ছা, এবার লেখো নিম্ন রক্তচাপ। নিম্ন রক্তচাপ। নিম্ন রক্তচাপটা কি? নিম্ন রক্তচাপ হচ্ছে, লেখো, যদি কোনো ব্যক্তির ডায়াস্টোলিক চাপের মান, যদি কোনো ব্যক্তির ডায়াস্টোলিক চাপের মান 110 মিলিমিটার মার্কারি বা তার চেয়ে কম, যদি কোনো ব্যক্তির সিস্টোলিক চাপের মান, যদি কোনো ব্যক্তির সিস্টোলিক চাপের মান 110 মিলিমিটার মার্কারি বা তার চেয়ে কম এবং ডায়াস্টোলিক চাপের মান 70 মিলিমিটার মার্কারি বা তার চেয়ে কম হয়, ডায়াস্টোলিক চাপের মান 70 মিলিমিটার মার্কারি বা তার চেয়ে কম হয়, তবে তাকে নিম্ন রক্তচাপ বলে। তবে তাকে নিম্ন রক্তচাপ বলে যদি কোনো ব্যক্তির ডায়াস্টোলিক চাপের মান 70 মিলিমিটার মার্কারি বা তার চেয়ে কম হয়। সিস্টোলিক চাপের মান হচ্ছে 110 মিলিমিটার মার্কারি বা তার চেয়ে কম এবং ডায়াস্টোলিক চাপের মান 70 মিলিমিটার মার্কারি বা তার চেয়ে কম হয়, তবে তাকে নিম্ন রক্তচাপ বলে। বলো, লিখতে পারছো না পারো নাই? জি স্যার, লিখছি। সবাই কি লিখছো প্লিজ? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা একটা জিনিস পড়বো। শোনো, রক্তের এই যে চাপ, এটা কিন্তু সবসময় সঠিক মাত্রাটা বজায় থাকা জরুরি। সঠিক মাত্রা কোনটা? 120/80, এটাই হচ্ছে সঠিক মাত্রা। হতে পারে কোনো কারণে একজনের রক্তের চাপ বেড়ে গেছে অথবা কমে গেছে, এটা কিন্তু হতে পারে। যেমন যদি ধরো আমরা কি বলা যায়, সারাদিনে কোনো খাবার দাবার না খাই, দীর্ঘদিন বা দীর্ঘ সময় জুড়ে যদি ধরে না খেয়ে থাকি, তাহলে অনেক সময় রক্তের চাপ কমে যায়। অনেক সময় শারীরিক, আহারে কথা বলো কেন? আনমিউট করলা কেন আবার? মেহেদি, আনমিউট করলা কেন? আনমিউট করো না। আশ্চর্য, কে আনমিউট হয়ে গেলা? হোয়াট হ্যাপেন্ড? সবাই মিউট করে রাখো, তা নাহলে তো মুশকিল। আনমিউট করো কেন? পড়ার মধ্যে আনমিউট করবা না। শোনো এখন মন দিয়ে। তো যেটা বলছিলাম, এই যে রক্তের চাপ 120/80, এটাই তো হচ্ছে নরমাল। শরীরের মধ্যে নরমাল চাপটা বজায় থাকাটাই ভালো। রক্তের চাপ যদি একেবারে বেশি লো ব্লাড প্রেশার হয়ে যায়, সেটাও খারাপ। আর যদি হাই ব্লাড প্রেশার হয়, সেটাও কিন্তু খারাপ। খারাপ মানে এমন খারাপ, লো ব্লাড প্রেশার হলে দেখা যাবে তোমার অনেক অঙ্গ প্রত্যঙ্গ ঠিক মতো কাজ করবে না। আবার হাই ব্লাড প্রেশার হলেও তোমার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিক মতো কাজ করবে না। আবার এমন দেখা যাচ্ছে হাই ব্লাড প্রেশার হলে অনেক সময় স্ট্রোক হয়ে যেতে পারে, হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো ব্যাপার আছে। লো ব্লাড প্রেশার হলে তোমার কিডনি ফেল করতে পারে, কাজ করবে না, এরকম। তার মানে একটা স্ট্যান্ডার্ড ব্লাড প্রেশার কিন্তু শরীরে থাকা দরকার। এবং শরীরের মধ্যে একটা অটোমেটিক সিস্টেম আছে যে এই ব্লাড প্রেশারটাকে সবসময় স্ট্যান্ডার্ড রাখতে চেষ্টা করে। সেটা কিভাবে করে? তোমার যদি ধরো রক্তের প্রেশার কারো কমে গেল, খুব রক্তের প্রেশার কমে গেল, তাহলে তাকে স্বাভাবিক রাখতে হলে কি করতে হবে? কি সরবো? যদি একজনের রক্তের চাপ অনেক কমে যায়, তাহলে শরীর চেষ্টা করে তার চাপটাকে বাড়িয়ে তাকে স্বাভাবিক অবস্থায় আনতে।
একজনের ব্লাড প্রেশার যদি ফল করে তাহলে শরীর কিন্তু চেষ্টা করতে থাকে যে তাকে যেন আমরা ব্লাড প্রেশারটাকে বাড়িয়ে দিতে পারি, তাহলে আর সমস্যা হবে না। আবার যদি কারোর রক্তের প্রেশার বেড়ে যায় অনেক, তাহলে শরীরের মধ্যে একটা মেকানিজম আছে যে তার ব্লাড প্রেশারটাকে যেন রিডিউস করা যায়, তাহলে সে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। এই সিস্টেমটা এখন আলোচনা করব যে শরীর কিভাবে ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করবে। ঠিক আছে? তো আমি একটা ছবি আঁকবো, এই ছবিটা তোমরাও আমার সাথে আঁকো, তবে রাফ খাতায় আঁকো। হ্যাঁ, রাফ খাতায় আঁকো, তারপর আমি এটা বুঝিয়ে দিচ্ছি, তারপর নোট দেবো। হ্যাঁ, কথা শোনা যায়? ঠিক মতো শোনা যায় প্লিজ? জি স্যার, শোনা যায়। ঠিক আছে। এই শুরু হয়েছে। কোনটা আবার কথা বলে? যার নেটের সমস্যা সেই কথা বলে একটা ঝামেলা লাগাই দেয়, কথা খালি জ্ঞান 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 করতেই থাকে। চুপ থাকবা, কথাই বলবা না। ছেলেগুলো গেছে কই? ছেলেগুলার তো দেখি না, খালি দেখি শোভন, আর দেখি ওই যে কি একটা মেহেদি, আর যেন কি শিখন। ছেলেগুলা ক্লাস করে না নাকি? গেছে কই? তাসকিন রে দেখি, আর তো দেখি না একটারও। শুরু হয়েছে, অনলাইন ক্লাস শুরু হয়েছে। আরে করতে ঘুরতে গেছে? কোথায় গেছে ঘুরতে? ঘুরতে গেছে। এরপর তো লকডাউন স্যার। লকডাউন, এই জন্য আজকে ঘুরিয়ে রাখা লাগবে ক্লাস বাদ দিয়ে। ফাজলামি যত সব। শোনো, আমাদের এই রক্তচাপ নিয়ন্ত্রণটা আমরা এখন পড়বো। স্টার চিহ্ন দাও খাতায়, খাতায় স্টার চিহ্ন দিয়ে লেখো রক্তচাপ নিয়ন্ত্রণ। আজকে ক্লাস যে না করবে সে হতভাগা, সে একটা জিনিস বুঝাবো সেটা সে বুঝবে না, একা একা বুঝতে পারবে না। স্যার ক্যামেরাটা একটু বামে নেবেন। হ্যাঁ হ্যাঁ, নিতেছি। এই যে রক্তচাপ নিয়ন্ত্রণ, এই হেডিংটা দাও। লিখছো রক্তচাপ নিয়ন্ত্রণ? লিখছো? জি স্যার। এই শোনো, এই যে আমাদের এটা হচ্ছে আমাদের হার্ট। ছোট্ট করে একটা হার্টের ছবি আঁকি। হ্যাঁ হ্যাঁ স্যার। এটা হচ্ছে আমাদের একটা হার্ট। এই হার্টের ভেতর থেকে একটা বড় নল বের হয়, যে নলটা হচ্ছে তোমার অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে বের হয়ে আসে। সেই নলটার নাম কেউ বলতে পারে না। পারে? ও বাবা, তাহলে তুমি পারো। তাহলে বলো তো এই নলটা কোন কোন প্রকোষ্ঠ থেকে বের হয়েছে? স্যার হচ্ছে বাম নিলয়। হ্যাঁ ঠিক আছে, তাহলে বুঝছি যে কিছুটা হলো জানো, শিখছো, একেবারে যে শেখো নাই তা না। এই অ্যাওরটা বের হয়ে এসে হার্টের বাইরে যখন বের হয় তখন এরকম একটা ভাঁজ দেয়। এই ভাঁজটার একটা মিষ্টি মধুর নাম আছে, বলবো? এটার নাম হচ্ছে, বলো তো আমি কি লিখছি? বাংলায় লিখছি অ্যাওর্টিক আর্চ। আর্চ। হ্যাঁ, অ্যাওর্টিক আর্চ। এই অ্যাওর্টিক আর্চ থেকে দুইটা ধমনী এরকম উপরের দিকে বের হয়। এই ধমনী দুইটার টার্গেট হচ্ছে মস্তিষ্কের মধ্যে গিয়ে ঢুকবে, অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে মস্তিষ্কের মধ্যে গিয়ে ঢুকবে, এটাই হচ্ছে ওর টার্গেট। তো যাইতেছে, ধরো যাইতেছে এই, তবে আমরা একদম মস্তিষ্ক পর্যন্ত যাব না, আমরা এখানে অফ। ও যাবে কিন্তু আমরা এখানে থামে গেলাম। এই যে দুইটা ধমনী অ্যাওর্টিক আর্চ থেকে বের হয়েছে, এই ধমনী দুইটার একটা মিষ্টি মতন নাম আছে, বলবো? জি স্যার। ক্যারোটিড ধমনী। কি নাম বলো তো? ক্যারোটিড ধমনী। এই ধমনী যাবে একদম ব্রেন পর্যন্ত, অক্সিজেন যুক্ত রক্ত, কারণ এটার মধ্যে তো অক্সিজেন যুক্ত রক্ত চলাচল করে। এই ক্যারোটিড ধমনী কোনো কোনো জায়গায় আবার একটু স্ফীত থাকে, যেখানে স্ফীত সেই জায়গাটাকে বলে, আমি বলবো না, আমার লেখা তোমরা পড়তে পারো কিনা সেটা দেখি। বলো তো কি লিখছি? ক্যারোটিড সাইনাস। হ্যাঁ, ক্যারোটিড ধমনী কোথাও কোথাও বেশি প্রকোষ্ঠ থাকে, সেই জায়গাটাকে বলে ক্যারোটিড সাইনাস।
ঠিক আছে, এই জায়গার ছবিটুকু এরকম আছে, তোমরাও কিন্তু আমার সাথে সাথে আঁকবা। আঁকতেছো নাকি না ঘুমাও? না স্যার, স্যার আঁকতে স্যার আছি। আমরাও আঁকো আঁকো আঁকো, হ্যাঁ আঁকো। আচ্ছা ঠিক আছে, সুতা খোঁজ করবা না যে খালি এখন অফলাইনে হলে ভালো পড়তে পারতাম, এখন বুঝি না, তো এই হইছে সেই হইছে, সুতা খুঁজবা না। যখন যে পরিস্থিতি সেটার সাথে মানায় নিতে হবে, সেটার থেকেই আউটপুটটা নিতে হবে, বুঝছো না জিনিসটা? জি এখন স্যার। যে অবস্থা, এখন কি কোনোভাবেই আর ওই গ্যাদারিং করে রুমে যে পড়া উচিত? উচিত না আমার দৃষ্টিতে। না স্যার, মৃত্যু হার বাড়তেছে দিনে দিনে। খুব খারাপ, খুব খারাপ। প্রথম যেবার যা হয়েছে তার চেয়েও বেশি, প্রথম দিকে যা হয়েছিল একেবারে করোনার প্রথম দিকে তার চেয়েও বেশি। আগে জীবন, তারপর লেখাপড়া। শুধু আমার কাছে না, কোনো স্যারের কাছে এখন যে আসলে তোমাদের অফলাইনে পড়া উচিত না। আমরা পড়াইতে পারি স্যাররা টাকার নেশায়, আর তোমরা পড়তে পারো যে যাই একটু ঘুরে আসি এই নেশায়, কিন্তু কোনো নেশাই মানা উচিত না। আচ্ছা যাই হোক, এটা একটু আর একটু ডান পাশে আগে আঁকলে হয়তো। এটা একটা ব্রেন মানুষের, এটা ব্রেন, মানুষের ব্রেনের বিভিন্ন পার্ট আছে। তোমাদের ছবিটা আহারে এই বরাবর সোজা আঁকবো তা না, একটু বাম দিকে সরে গেল। এই সোজাসুজি হওয়া উচিত ছিল, আর একটু ডান দিকে আগে আঁকলে ভালো হতো। যাই হোক, এখন এই ব্রেনের বিভিন্ন অংশ আছে। উপরের এই অংশটাকে বলে সেরেব্রাম। সেরেব্রাম, সেরেব্রাম, এটা চিহ্নিত করা জরুরি না। এই অংশটাকে বলে পন্স। এই অংশটা চিহ্নিত করা জরুরি। এই অংশটার নাম হচ্ছে মেডুলা অবলঙ্গাটা। মেডুলা অবলঙ্গাটা। তাহলে আমাদের মস্তিষ্ক হচ্ছে এটা, সেরেব্রাম, তারপরে হচ্ছে পন্স, তারপরে হচ্ছে মেডুলা অবলঙ্গাটা। এই মেডুলা অবলঙ্গাটার এখানে কতগুলো ওয়ার্ক সেন্টার আছে। শোনো, মস্তিষ্কের ভেতরেও কিন্তু অনেকগুলো ওয়ার্ক সেন্টার আছে, এক একটা সেন্টার এক এক কাজ করে। কেউ শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে, কেউ হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করে, কেউ দেখার ব্যাপারটা নিয়ন্ত্রণ করে, কেউ শোনার ব্যাপার নিয়ন্ত্রণ করে, কেউ জিহ্বা নাড়ানো চাড়ানো স্বাদ গ্রহণ নিয়ন্ত্রণ করে। এগুলো এক এক রকমের কাজ এক এক জায়গায় হয়, এটাকে বলে ওয়ার্ক সেন্টার। হৃৎপিণ্ডের, হ্যাঁ, ব্রেনের ভিতরে অনেক রকম, মস্তিষ্কের মধ্যে এরকম অনেকগুলো ওয়ার্ক সেন্টার আছে যারা এক এক ধরনের কাজ কন্ট্রোল করে। এই যে মেডুলা অবলঙ্গাটা, এটার মধ্যে এরকম ওয়ার্ক সেন্টার আছে, ওরাই তোমার এই হার্টের প্রেসারটা কন্ট্রোল করে। কিভাবে করে সেটাই দেখো। এই যে আমাদের অ্যাওর্টিক আর্চ, এর গায়ে গায়ে অনেকগুলো সিসি ক্যামেরা বসানো আছে। সিসি ক্যামেরা চেনো না? ক্লোজ সার্কিট ক্যামেরা চেনো না? জি স্যার। হ্যাঁ, কে আসলো, কে আসলো কে গেল, সব ছবি এটা দিয়ে দেখা যায়। এই আল্লাহ তাআলা আমাদের এই ক্যারোটিড ধমনী, ক্যারোটিড সাইনাস, অ্যাওর্টিক আর্চ, এর গায়ে অনেকগুলো সিসি ক্যামেরা বসায় দিছে। এই সিসি ক্যামেরাগুলো কাজ হচ্ছে রক্তের চাপটাকে সবসময় মনিটর করা, যে রক্তের চাপ বাড়লো নাকি কমলো সেগুলো বুঝতে পারে। এই সিসি ক্যামেরাগুলো এমন এমন এক ধরনের সেন্সর। এগুলো, এই সেন্সরগুলোর নাম হচ্ছে ব্যারো রিসেপ্টর। ব্যারো মানে চাপ, সেখান থেকে সেন্সরগুলোর নাম কি বলতো? স্যার ব্যারো ব্যারো রিসেপ্টর। রিসেপ্টর। হ্যাঁ, ব্যারো রিসেপ্টর। এই সেন্সরগুলো বসানো আছে, ঠিক আছে। এখন এই সেন্সরগুলোর সাথে এই ব্রেনের মেডুলা অবলঙ্গাটার কানেকশন আছে। কিভাবে কানেকশন আছে জানো? কানেকশন হচ্ছে, ধরো এই যে অ্যাওর্টিক আর্চ, এইখানে যে সেন্সরগুলো লাগানো আছে সবগুলো অ্যাওর্টিক সেন্সর থেকে একটা করে সরু সরু নার্ভ বের হয়, এরকম স্নায়ু বের হয়। বের হয়ে সবাই মিলে একটা স্নায়ুর সাথে এসে মিলিত হয়। তার মানে এই সেন্সরগুলো সবাই ইনফরমেশন নিয়ে এই স্নায়ুটার মধ্যে দেয়, সেই স্নায়ুটা সরাসরি এই মেডুলা অবলঙ্গাটায় চলে যায়। এইভাবে ডান পাশ দিয়ে একটা গেল, এটা হাতের ডান পাশ, আবার এই পাশ দিয়েও একটা যায়, এই। এবং এখানেও যতগুলো এই মনিটর আছে, তারা যা মনিটর করে সেন্সর, সেটা এই স্নায়ুর মাধ্যমে এই মেডুলা অবলঙ্গাটায় যায়। এরকমের ডান দিক দিয়ে একটা স্নায়ু যায়, আবার বাম দিক দিয়েও একটা স্নায়ু যায়। এই স্নায়ুটাকে বলে ভেগাস স্নায়ু। কি নাম বলতো?
ভেগাস স্নায়ু। হ্যাঁ, ভেগাস নার্ভ বা ভেগাস স্নায়ু গেল এটা। এবার আসো, এই যে তোমার ক্যারোটিড ধমনী, হ্যাঁ, আর যে তোমার ক্যারোটিড সাইনাস, এইসব জায়গায় তো অনেকগুলো সেন্সর লাগানো আছে। এগুলো দিয়েও এরকমের একটা নার্ভ বের হয়। সবগুলো ক্যামেরা বা মনিটর যে খবর তৈরি করে বা দেখে, সবাই মিলে ওই নার্ভের কাছে সেই খবর পাঠায়। তবে এই নার্ভ দুইটা আবার এমন, এই দুইটা আবার ডাইরেক্ট মেডুলা অবলঙ্গাটায় যাইতে পারে না। ওরা আবার করে কি, এই মেডুলা অবলঙ্গাটা থেকে আবার দুইটা বড় নার্ভ এরকম বের হয়, কাঁধের দিকে যায়। হ্যাঁ, ঘাড়ের ভেতর দিয়ে দুই কাঁধের দিকে যায়, এরকমের দুইটা নার্ভ আছে। সেই নার্ভের সাথে গিয়ে ওরা খবরটাকে ট্রান্সফার করে দেয়। এই এই খেয়াল করো, এই নার্ভটা এই গেল, যে এখানে গেল, এই গেল, এই গেল। তাহলে এখানে আবার কি দাঁড়ালো, এখানে এই যে নার্ভটা এখান থেকে বের হলো, এই যে ক্যারোটিড ধমনী আর ক্যারোটিড সাইনাসের কাছ থেকে, সেই নার্ভটার নাম হচ্ছে হেরিং নার্ভ, হেরিং স্নায়ু। হেরিং স্নায়ু। আর ওই যে মেডুলা অবলঙ্গাটা থেকে দুই দিকে যে দুইটা স্নায়ু বের হয়েছিল, ও গিয়ে খবরটা যার কাছে দিয়ে দিবে আর কি, এই যে স্নায়ুটা, মানে বুঝতে পারছো, এই হেরিং স্নায়ুটা ওর কাছে খবর দেবে, আবার এই হেরিং স্নায়ুটা ওর কাছে খবর দেবে। তার মানে এই যে স্নায়ুটা, এটার আবার নাম আছে। এটার নাম হচ্ছে, একটু বড় নামটা, গ্লসোফেরিঞ্জিয়াল। গ্লসোফেরিঞ্জিয়াল স্নায়ু। দেখো একটু কষ্ট করে লিখতে পারো কিনা, গ্লসোফেরিঞ্জিয়াল স্নায়ু লেখা পড়া যায় কিনা দেখো, গ্লসোফেরিঞ্জিয়াল। করতে পারছো? জি স্যার। হ্যাঁ, তাহলে এখন দেখো, এই সবগুলো সিসি ক্যামেরার সাথে মস্তিষ্কের মেডুলা অবলঙ্গাটার কিন্তু কানেকশন তৈরি হয়ে গেল। কানেকশন কিভাবে হয়েছে খেয়াল করো। কানেকশন হয়েছে, এই যে ধরো অ্যাওর্টিক আর্চের গায়ে যে ক্যামেরাগুলো আছে, তারা খবর পাঠাবে ভেগাস স্নায়ুর মাধ্যমে, এই ডাইরেক্ট। আর ক্যারোটিড ধমনী আর ক্যারোটিড সাইনাসের গায়ে যেগুলো আছে, তারা খবর পাঠাবে হেরিং স্নায়ুর মাধ্যমে গ্লসোফেরিঞ্জিয়ালের কাছে। গ্লসোফেরিঞ্জিয়াল দিয়ে খবর চলে যাবে মেডুলা অবলঙ্গাটার কাছে। তার মানে যে কোনো ভাবেই হোক না কেন, কেউ ডাইরেক্ট আর কেউ ইনডাইরেক্ট, মেডুলা অবলঙ্গাটার সাথে কিন্তু কানেকশন আমি করে দিলাম। সবগুলো ক্যামেরাই এই কানেকশনের মধ্যে মানে যুক্ত থাকে, কানেক্টেড। বুঝতে পারছো না পারো নাই? জি স্যার। বুঝতে পারছি স্যার। আচ্ছা, এখন শোনো, এই যে ক্যামেরাগুলো লাগানো আছে এখানে, এই যে ক্যামেরাগুলো লাগানো আছে এখানে 3 রকমের ক্যামেরা আছে, 3 রকমের ব্যারো রিসেপ্টর আছে। কি কি? একটা নাম হচ্ছে উচ্চ চাপ ব্যারো রিসেপ্টর, আর একটা নাম নিম্ন চাপ ব্যারো রিসেপ্টর, আর একটা নাম আয়তন রিসেপ্টর। এটা ব্যারো রিসেপ্টর বলবো না, এটা বলবো আয়তন রিসেপ্টর। তাহলে 3 রকমের ক্যামেরা পাইলাম, উচ্চ চাপ ব্যারো রিসেপ্টর, নিম্নচাপ ব্যারো রিসেপ্টর আর আয়তন রিসেপ্টর। এরা সবাই খবর পাঠায় মস্তিষ্কের মেডুলা অবলঙ্গাটায়। যখন রক্তের চাপ বেড়ে যায় তখন খবর পাঠায় এইটা। স্বাভাবিকের চেয়ে রক্তের চাপ যখন বেড়ে যায় তখন সেই খবর পাঠায় উচ্চ চাপ ব্যারো রিসেপ্টর। যখন রক্তের চাপ স্বাভাবিকের চেয়ে কমে যায় তখন খবর পাঠায় এই ব্যারো রিসেপ্টর, এটার নাম নিম্নচাপ ব্যারো রিসেপ্টর। আর এইটা হচ্ছে রক্তের আয়তন বাড়লো না কমলো সেই খবর পাঠায় এই রিসেপ্টর, এটার নাম হচ্ছে আয়তন রিসেপ্টর, ভলিউম রিসেপ্টর।
কিন্তু রক্তের আয়তনের সাথে কিন্তু চাপের একটা সম্পর্ক আছে। কিরকম? রক্তের যদি আয়তন বাড়ে তাহলে চাপ বাড়বে, এটা তো বোঝোই। ধরো তোমার রক্ত আছে 5 লিটার, সেই রক্ত যদি কোনো কারণে 6 লিটার হয়ে যায়, তোমার হার্ট তো আর সাইজে বড় হতে পারবে না, শিরা ধমনী যেরকম আছে সেরকমই থাকবে। যে হার্টের মধ্যে, যে শিরার মধ্যে, যে ধমনীর মধ্যে সব মিলায় মিশা 5 লিটার রক্ত ছিল, এখন সেই রক্ত যদি বাইরে 6 লিটার হয়ে যায়, সেই শিরার মধ্যে, সেই ধমনীর মধ্যে, সেই হার্টের মধ্যে এখন রক্ত যদি কম্পারেটিভলি বেড়ে যায়, তাহলে চাপ বাড়বে না কমবে? জি স্যার, চাপ বেড়ে যাবে। চাপ বেড়ে যাবে। হ্যাঁ। আবার তোমার রক্ত আছে 5 লিটার, কোনো কারণে যদি সেই রক্ত 4 লিটার হয়ে যায়, তাহলে কি চাপ কমবে না? জি জি স্যার, চাপ স্যার। তাহলে আয়তন বাড়লে চাপ বাড়বে, আর আয়তন কমলে চাপ কমবে। তার মানে রক্তের আয়তনের সাথে রক্তের চাপের একটা সম্পর্ক আছে। এই আয়তন রিসেপ্টরটা ওই খবর পাঠায় ব্রেনের কাছে যে তোমার রক্তের আয়তন বাড়ছে না কমছে। বলতে পারো যে স্যার রক্তের আয়তন আবার বাড়ে কিভাবে? খুব সোজা কথা, তুমি যখন প্রচুর পরিমাণে পানি খাও, সেই পানিটা কিন্তু তোমার পাকস্থলীর ভেতরে যে শোষিত হয়ে একেবারে ক্ষুদ্রান্ত্রের মধ্যে দিয়ে শোষিত হয়ে রক্তের সাথে মিশে যায়, তাহলে রক্তের আয়তন বেড়ে যায়। আবার আমরা যখন খাবার দাবার খাই, তার মধ্যে যে তরল পদার্থ থাকে, সেই তরলটাও শরীরের মধ্যে যখন শোষিত হয়, রক্তের সাথে মিশে গেলে রক্তের আয়তন বেড়ে যায়। আবার আমরা যখন প্রস্রাব করি, তখন পানিটা আসে কোত্থেকে? ওই রক্তের ভেতরে যে পানি আছে, সেটাই কিন্তু আমাদের কিডনিটা ফিল্টার করে আলাদা করে ফেলে, সেটাই আমরা প্রস্রাব করে আবার বাইরে বের করে দিই। তাহলে প্রস্রাব করে ফেললে বা প্রস্রাব হয়ে গেলে রক্তের আয়তন কমে যায়, আর পানি বাড়লে রক্তের আয়তন বেড়ে যায়। বুঝতে পারছো না পারো নাই? জি স্যার, বুঝছি। বুঝতে পারছি স্যার। বুঝতে পারছো? তাহলে এই রক্তের আয়তন বাড়া কমার সাথে, হ্যাঁ, এই এখন শেষে যে কথা বললা সে না বললেই ভালো হয়, কারণ তার নেট খুব একটা ভালো নাই, সে কথা বললে জ্ঞান 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 করে। তাহলে বোঝা গেল রক্তের আয়তনের সাথে চাপের একটা সম্পর্ক আছে। এখন শোনো, এই যে ব্যারো রিসেপ্টর গুলো কাজ করে, কিভাবে কাজ করে? ধরো উচ্চচাপ ব্যারো রিসেপ্টর, ও টের পায় যখন রক্তের প্রেসার অনেক বেড়ে যায়, ও টের পাইলে মস্তিষ্কের কাছে যখন খবর পাঠায়, মস্তিষ্ক তখন কি করে? মস্তিষ্কের কাজই তো হচ্ছে সবাইকে কন্ট্রোল করা। মস্তিষ্ক তখন একজনের রক্তের চাপ বেড়ে গেল, তাহলে এখন তাকে বাঁচাইতে হলে কি রক্তের চাপ আরো বাড়াইতে হবে না কমাইতে হবে? কমাতে হবে। কমাতে হবে, হ্যাঁ কমাইতে হবে। তাহলে এখন কিভাবে সেটা মস্তিষ্ক কমাবে? দেখো, যখনই টের পায় মস্তিষ্ক যে কারো রক্তের চাপ বেড়ে গেছে, তখন সে কয়েকটা জায়গায় খবর পাঠায়। এক নাম্বার খবর পাঠায় কিসের কাছে, কি বলা যায় এটাকে, ওই যে কিডনি, সরি, ওটা কি বলে, হার্টের কাছে। হার্টের কাছে খবর পাঠায়, হার্টের যে নিলয়, সেই নিলয়টাকে সে বলে যে তুমি এত জোরে জোরে চাপ দিও না, তোমার চাপের কারণেই তো এই বেটার রক্তের চাপ অনেক বাইরে গেছে। নিলয় যখন জোরে জোরে চাপ দেয়, তখনই তো রক্তের চাপটা বেড়ে যায়। তখন ব্রেন তাকে কমান্ড দেয় যে নিলয় তুমি আস্তে আস্তে সংকুচিত করো, তোমার মায়োকার্ডিয়াম পেশিটাকে একটু আস্তে আস্তে সংকুচিত করো। সাইনোয়াট্রিয়াল নোডটাকে বলে তুমি একটু কম বিদ্যুৎ উৎপাদন করো। ব্রেনের কন্ট্রোলের বাইরে কিন্তু কেউ না, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্রেনের কন্ট্রোল অনুযায়ী কাজ করে। বুঝতে পারছো? তুমি যে মনে করো যে তোমার হাতটা নাড়াবা, তুমি প্রথমে চিন্তা করো, চিন্তা করার পরে হাতের কাছে কমান্ড যায়, তারপরে কিন্তু তোমার হাতটা নড়ে। ব্রেন কমান্ড না দিলে হাত নড়বে না। যখন প্যারালাইসিস হয়ে যায় কারো মানুষের, সে তো চায় হাত নাড়াইতে বা পা নাড়াইতে, পারে না কেন? সে মনে মনে চিন্তা করছে করলে হবে কি, হাতের কাছে বা পায়ের কাছে ওই খবরটা যাচ্ছে না, কারণ সিগন্যাল সিস্টেম অফ। তার মানে ব্রেনের ইচ্ছা ছাড়া তুমি কিচ্ছু করতে পারবে না, শরীরের কোনো কাজ ব্রেনের ইচ্ছা ছাড়া হয় না। বুঝছো না বোঝো নাই? জি স্যার। বুঝছি স্যার। হ্যাঁ, তো হার্ট কে যখন বলে যে তুমি আস্তে আস্তে চাপ দাও, তাহলে কিন্তু ওই ব্যক্তির রক্তের চাপটা কমে যেতে থাকবে। হার্ট যদি আগে যেরকম চাপ দিত তার চেয়ে আস্তে আস্তে চাপ দেয়, তাহলে চাপ কমতে থাকবে, রক্তের প্রেসারটা কমে যেতে থাকবে। আরেকটা কাজ করে তোমার শিরার ধমনীকে বলে মোটা হয়ে যাও। শিরার ধমনীর ওয়াল বা আবরণ তো স্থিতিস্থাপক, ওইটা মোটা বা চিকন হতে পারে, শিরাটা মোটাও হতে পারে চিকন হতে পারে। তো শিরা বা ধমনী গুলোকে যদি বলে মোটা হয়ে যাও, তাহলেও কিন্তু রক্তের চাপটা কমে যায়। বুঝছো না বোঝো নাই? জি স্যার, বুঝছি। আচ্ছা, আর নিম্নচাপ ব্যারো রিসেপ্টর কি করে? যখন রক্তের চাপ খুব কমে যায়, তখন নিম্নচাপ ব্যারো রিসেপ্টর টের পায় সেই খবর ব্রেনের কাছে দেয়। ব্রেনের কাছে যায় কোন জায়গা থেকে, সেই কথাগুলো তো এই বলে আসছি, সেটা নোটের মধ্যে লিখবো। ব্রেনের কাছে খবর যায় এই ভেগাস স্নায়ুর মাধ্যমে যায়,
তারপর হেরিং হয়ে গ্লোসোফেরিঞ্জিয়াল হয়ে যায়, সেটা তো আছেই, বললামই তো। অ্যাওর্টিক আর্চের গায়ে যেগুলো আছে তারা ডাইরেক্ট ভেগাস স্নায়ুর মাধ্যমে যায়, আর ক্যারোটিড ধমনী আর ক্যারোটিড সাইনাসের গায়ে যারা আছে তারা হেরিং এর মাধ্যমে গ্লোসোফেরিঞ্জিয়াল হয়ে তারপরে মস্তিষ্কে যায়। তো এই যাওয়ার পথ কিন্তু ওইখান থেকেই। আবার খবর বিভিন্ন জায়গায় যে যাবে, যে হার্টকে বলবে, শিরাকে বলবে বা ধমনীকে বলবে যে তুমি প্রসারিত কম হও বা বেশি হও, সেই খবরগুলো আবার এই স্নায়ুর মাধ্যমে আসা যাওয়া করতে পারে। হার্ট যে আবার মানে ব্রেন যে আবার কমান্ড দিবে যে হার্ট তুমি জোরে চাপ দিও না অথবা জোরে চাপ দাও, শিরাকে যদি বলে হ্যাঁ প্রসারিত হও অথবা সংকুচিত হও, এই সমস্ত খবর কিন্তু এই সব স্নায়ুর মাধ্যমে আসা যাওয়া করে। ওই যে হেরিং স্নায়ু, ভেগাস স্নায়ু, গ্লোসোফেরিঞ্জিয়াল স্নায়ু। তো ওই যে কথাটা আরেকবার বলি, যে রক্তের চাপ যখন কমে গেল কারো, তাহলে সেটাকে বাড়াইতে হবে, তখন আবার উল্টা কমান্ড দেয় কি, হার্ট কে বলে তুমি জোরে জোরে চাপ দাও, বিশেষ করে নিলয়কে বলে জোরে জোরে চাপ দাও, শিরার ধমনীকে বলে তুমি চিকন হয়ে যাও, তাহলেই তো রক্তের চাপ বেড়ে যাবে, তাই না? একটা পাইপ মোটা থাকলে যে প্রেসার, পাইপটাকে চিকন করে ফেলে প্রেসার বাড়বে, এটা তো সবাই জানে। এইভাবে শিরার ধমনীকে সংকুচিত যদি করে তাহলে প্রেসার বেড়ে যায়, আর হার্টকে যদি বলে জোরে জোরে চাপ দাও তাহলেও প্রেসার বেড়ে যায়। আবার শিরা ও ধমনীকে যদি বলে মোটা হয়ে যাও তাহলে প্রেসার কমে যায়, আবার হার্টকে যদি বলে আস্তে আস্তে চাপ দাও তাহলেও প্রেসার কমে যায়। এই হচ্ছে একটা ব্যবস্থা। আর একটা হচ্ছে প্রস্রাব করা বা না করার মাধ্যমে আয়তনটা কন্ট্রোল করার মাধ্যমে ব্লাডের প্রেসার কমানো বাড়ানো যায়। সেটা আবার কি, সেটা হচ্ছে যখন আয়তন রিসেপ্টর খবর পাঠায় যে এই ব্যক্তির রক্তের আয়তন বেড়ে গেছে, তখন মস্তিষ্কের মধ্যে একটা গ্ল্যান্ড আছে, পিটুইটারি গ্ল্যান্ড। হ্যাঁ, পিটুইটারি গ্ল্যান্ড। এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে এক খালি মেসেজ দিতেছে, খালি এই কতগুলো স্নায়ুগুলো আছে, এরা বোঝে না যে স্যার বেশিরভাগ সময়, দিনের বেশিরভাগ সময় খালি ক্লাসে থাকে, আমাদের পড়ায় না বলে কি স্যার বসে রয়েছে ঘুমাইতেছে? আমার তো অনেকগুলো ব্যাচ আছে পড়াইতে থাকি, এই সেই খালি সারাদিন মেসেজ দিতেই থাকে, স্যার এইটা করেন, ওই করেন, সেই করেন। পিটুইটারি গ্রন্থি একটা আছে আমাদের মস্তিষ্কের মধ্যে। এই গ্রন্থি থেকে একটা হরমোন বের হয়, এই হরমোনটার নাম হচ্ছে এডিএইচ। এডিএইচ এর ফুল মিনিং হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এই হরমোনটা এমন, এই হরমোনটা আমাদের প্রস্রাবটাকে কন্ট্রোল করে। কি রকম করে, ধরো তুমি যদি পানি বেশি খাও, পানি বেশি মানে হচ্ছে রক্তের আয়তন বেশি, সোজা কথা, তুমি পানি বেশি খাইছো তাহলে রক্তের আয়তন বেশি, রক্তের আয়তন বৃদ্ধি। এই অবস্থায় এই পিটুইটারি গ্রন্থি থেকে এডিএইচটা নির্গমনের পরিমাণটা কমে যাবে। এডিএইচ কম, এটা সবসময় মনে রাখবা, এই পানির পরিমাণের সাথে এডিএইচ এর পরিমাণটা ব্যস্তানুপাতিক। পানি বেশি খাইলে এডিএইচ কম হবে, পানি কম খাইলে এডিএইচ বেশি হবে। আর এডিএইচ যদি কমে যায় তাহলে আবার প্রস্রাবটা বেশি হবে। এই যে দেখো, আমরা পানি বেশি খেলে প্রস্রাব বেশি হয় না? জি স্যার। তার মানে এডিএইচটা থাকবে মাঝখানে, একপাশে পানি, একপাশে প্রস্রাব, মাঝখানে এডিএইচ, এবং একটা সাপেক্ষে আরেকটা ব্যস্তানুপাতিক, এটার সাপেক্ষে এটা ব্যস্তানুপাতিক, আবার এটার সাথে এটা ব্যস্তানুপাতিক, তাহলে দুই মাথার দুইটা সমানুপাতিক। বুঝছো না জিনিসটা? জি স্যার। আবার উল্টা ঘটনা এরকম, পানি কম, এডিএইচ বেশি, এডিএইচ বেশি হলে প্রস্রাব কম। আরে এই সিস্টেমটা কাজ করে আমাদের শরীরের মধ্যে। এই সিস্টেমের মাধ্যমেও আমাদের রক্তের আয়তনটাকে আমরা কম বেশি করে রক্তের চাপটাকে কন্ট্রোল করার চেষ্টা করি। আর একটা সিস্টেম আছে রক্তের চাপ কন্ট্রোল করার, আরেকটা সিস্টেম আছে, সেটা একটু কঠিন, সেটা কোন জায়গায় আলাপ করবো, এই পাশে যাই। ওটাকে বলা হয় রেনিন অ্যাঞ্জিওটেনসিন সাইকেল। এটাকে বলা হয় রেনিন অ্যাঞ্জিওটেনসিন সাইকেল। এটা আবার একটু ক্রিটিক্যাল। এটা কি আমি বলি, ধরো এই যে আমাদের কিডনি আছে না, কিডনি, এই কিডনির এই বাইরের দিকটা এরকম নিরেট সলিড, এই যে এই জায়গাটাকে বলে কর্টেক্স।
আর ভেতরের দিকটা এরকম ফাঁপা, সেখানে বিভিন্ন রকমের স্ট্রাকচার আছে, ওগুলো পড়বো আমরা কিডনি পড়ার সময়। কিডনির ভেতরের দিকটাকে বলে মেডুলা আর বাইরের দিকটাকে বলে কর্টেক্স। এই কিডনির কর্টেক্স থেকে একটা হরমোন বের হয়, সেই হরমোনটার নাম রেনিন। শোনো, রেনিন কিন্তু একটা এনজাইমও আছে শরীরের মধ্যে, সেটা হচ্ছে তোমার ওই যে দুধের ক্যাসেইনকে প্যারাক্যাসেইনে রূপান্তরিত করে, সেটা কিন্তু হচ্ছে একটা এনজাইম, আর এটা হচ্ছে হরমোন। তবে বানানে মনে হয় একটু ডিফারেন্স আছে নাকি, কোনটায় যেন ডাবল এন আর কোনটায় যেন সিঙ্গেল এন, আমার মনে নাই। এই হরমোন যেটা, এটা মনে হয় ডাবল এন সম্ভবত, যে রেনিনটা হরমোন মিন করে ওটা সম্ভবত ডাবল এন, একটা ডাবল এন দেওয়া আর একটা সিঙ্গেল এন দেওয়া। যেটা সিঙ্গেল এন ওটা এনজাইম, যেটা দুধের ক্যাসেইনকে প্যারাক্যাসেইনে রূপান্তরিত করে, আর এটা হচ্ছে হরমোন। এই হরমোনটা কি করে, হরমোন সবসময় কাজ করে অনেক দূরে দূরে, যেখানে উৎপন্ন হয় সেখানে কাজ করে না, দূরে কাজ করে। এই হরমোনটা তৈরি হচ্ছে বৃক্কের মধ্যে, কিডনির কর্টেক্সের মধ্যে। এটা যে কাজ করে কলিজার মধ্যে, আমাদের যে কলিজা আছে, এই যে কলিজা, এই কলিজা থেকে আবার একটা রাসায়নিক পদার্থ নির্গত হয়, সেই রাসায়নিক পদার্থটার নাম হচ্ছে অ্যানজিওটেনসিন। এটাকে আবার অনেকে বলে হরমোন, কেউ কেউ বলে যে না এটা হরমোন না, হরমোন লাইক সাবস্ট্যান্স, হরমোন ঠিক না। অ্যানজিওটেনসিন, এই অ্যানজিওটেনসিনটা প্রথমে বের হয় নিষ্ক্রিয় হিসেবে, তখন এটাকে বলে অ্যানজিওটেনসিন 1। এটা বের হয়ে রক্তের মধ্যে মিশে যায়, অ্যানজিওটেনসিনটা বের হয় কোত্থেকে, কলিজা থেকে। কিন্তু রেনিন হরমোনটা গিয়ে এই অ্যানজিওটেনসিনের সাথে বিক্রিয়া করে, এই যে অ্যানজিওটেনসিনের সাথে রেনিন বিক্রিয়া করে, বিক্রিয়া করলে অ্যানজিওটেনসিনটা নিষ্ক্রিয় থাকে না, হয়ে যায় সক্রিয়, তখন এটাকে বলা হয় অ্যানজিওটেনসিন 2। এই অ্যানজিওটেনসিন 2 কি করে, রক্তের মাধ্যমে ভাসতে ভাসতে চলে যায় আবার কিডনির কাছে। কিডনির এই উপরের দিকে এরকম একটা টুপির মতো অঙ্গ আছে, যখন কিডনি পড়বা তখন দেখবা প্রত্যেকটা কিডনির উপর এরকম আবার একটা টুপির মতো অংশ আছে, এবং এটা একটা গুরুত্বপূর্ণ গ্রন্থি। এই গ্রন্থিটাকে বলা হয় অ্যাড্রিনাল গ্রন্থি। এটা খুব গুরুত্বপূর্ণ, এই গ্রন্থি দিয়ে অনেক হরমোন বের হয়। তো এই অ্যানজিওটেনসিনটা গিয়ে অ্যাড্রিনাল গ্রন্থিকে এক্সাইটেড করে, এক্সাইটেড করলে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে একটা হরমোন বের হয়, নাম অ্যালডোস্টেরন। এই হরমোনটা বের হয়। এই হরমোনটা এমন একটা হরমোন, কোন হরমোন, অ্যালডোস্টেরন। এই হরমোনটা এমন একটা হরমোন, সে করে কি, প্রস্রাব যখন বের হয়ে যেতে থাকে শরীর থেকে, যখন প্রস্রাব বের হয়ে যায়, রক্ত থেকে ফিল্টার হয়ে প্রস্রাব তৈরি হয়, সেই প্রস্রাবের মধ্যে কিন্তু বিভিন্ন আয়ন চলে যায়, সোডিয়াম আয়ন চলে যায়, পটাশিয়াম আয়ন চলে যায়। আমাদের শরীরের মধ্যে এরকম অনেক আয়ন আছে যেগুলোকে ইলেকট্রোলাইট বলে, রক্তের মধ্যে থাকে, সেগুলো কিন্তু প্রস্রাবের সাথে অনেক সময় বের হয়ে যায়, অনেক হতে হয় স্বাভাবিক, কারণ এগুলো অনবরত তৈরি হয় আবার বের হয়। কিন্তু এই অ্যালডোস্টেরন হরমোন কি করে জানো, এই সোডিয়ামটাকে বের হতে দেয় না। অ্যালডোস্টেরন হরমোন এই সোডিয়ামটাকে ধরে রেখে দেয় রক্তের মধ্যে, এবং রক্তের মধ্যে যখন সোডিয়ামটা থেকে যায়, জমতে থাকে, রক্তের মধ্যে সোডিয়াম জমতে থাকে, সোডিয়াম জমতে থাকে, সোডিয়াম জমতে থাকে, এই সোডিয়াম তখন ক্লোরাইড, সালফেট, এই আয়নগুলো আমাদের রক্তের মধ্যে আছে, তাদের সাথে মিশে গিয়ে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট, এইসব সল্টে পরিণত হয়, খনিজ লবণে পরিণত হয়। এইভাবে রক্তের মধ্যে বিভিন্ন রকমের যখন খনিজ লবণ তৈরি হতে থাকে, বিশেষ করে সোডিয়ামের খনিজ লবণ, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট,
তখন কি হয় জানো, রক্তের ঘনত্ব বেড়ে যায়। রক্তের ঘনত্ব যখন বেড়ে যায় তখন রক্ত থেকে পানি বেশি একটা আর বের হতে পারে না। রক্তের পানিটা রক্তের মধ্যেই থেকে যায়। রক্ত যদি পাতলা হয়ে যায় তাহলে রক্ত থেকে পানি বের হয়ে যাবে বেশি, আর রক্ত যদি ঘন হয়ে যায় তাহলে রক্ত থেকে পানি বেশি একটা প্রস্রাব হয়ে বের হবে না। তাহলে কি হয়, এই হরমোনটা প্রস্রাবের পরিমাণ কমায় দেয়। কিভাবে কমায়? সোডিয়ামটাকে ধরে রাখে। সোডিয়াম তখন বিভিন্ন লবণে পরিণত হয়ে রক্তের ঘনত্ব বাড়িয়ে দেয়। রক্তের ঘনত্ব বেড়ে গেলে রক্ত থেকে পানি বেশি একটা ফিল্টার হয়ে যায় না, প্রস্রাবের পরিমাণ কমে যায়। প্রস্রাব যদি কমে যায় তাহলে কিন্তু রক্তের আয়তনটা কমতে পারে না। প্রস্রাব বেড়ে গেলে রক্তের আয়তন কমে যাবে, আর প্রস্রাব যদি কমে যায় তাহলে রক্তের আয়তন কিন্তু তুলনামূলকভাবে বেড়ে যাবে। এইভাবে এই অ্যালডোস্টেরন হরমোন কিন্তু রক্তের আয়তনটাকে কমতে না দিয়ে রক্তের চাপটাকে ধরে রাখার চেষ্টা করে। তাহলে যখন তোমার প্রস্রাব বেশি করা লাগবে তখন আবার এটার উল্টা ঘটনা ঘটবে। সোডিয়াম তুমি শরীর থেকে বের করে দাও, অ্যালডোস্টেরন হরমোন যদি কম হয় তাহলে সোডিয়াম শরীর থেকে বের হয়ে যাবে। সোডিয়াম বের হয়ে গেলে রক্ত আর ঘন হতে পারবে না, রক্ত পাতলা থাকবে। যত রক্ত পাতলা থাকবে তত প্রস্রাব বেশি হতে থাকবে। শরীর থেকে তখন প্রস্রাব হলে পানি বের হয়ে যেতে থাকবে। পানি বের হয়ে গেলে রক্তের আয়তন কমে যাবে। রক্তের আয়তন কমে গেলে রক্তের চাপ কমে যাবে। আর যদি সোডিয়ামটাকে শরীরের মধ্যে ধরে রাখি তাহলে রক্ত ঘন হয়ে যাবে। ঘন রক্ত থেকে প্রস্রাব বেশি বের হবে না, প্রস্রাব বেশি কম হবে আর কি। প্রস্রাব কম হলে রক্তের আয়তন ঠিক থাকবে এবং রক্তের চাপটাও ঠিক থাকবে। এই একটা মেকানিজম কিন্তু আছে, যেটা করে হচ্ছে কিডনি থেকে বের হয় রেনিন। রেনিন গিয়ে অ্যাঞ্জিওটেনসিনটাকে সক্রিয় করে। অ্যাঞ্জিওটেনসিন এসে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অ্যালডোস্টেরন হরমোন বের করে। অ্যালডোস্টেরন হরমোন সোডিয়ামটাকে ধরে রাখে। সোডিয়াম ধরে রাখলে রক্ত ঘন হয়ে যায়। ঘন হয়ে গেলে রক্ত থেকে আর পানি বের হতে পারে না, তখন রক্তের চাপটা বেড়ে যায় বা বজায় থাকে। আর উল্টা ঘটনা যদি হয় তাহলে সোডিয়ামটা বের হয়ে যায়, তখন রক্তটা পাতলা হয়ে যায়, প্রস্রাব বেড়ে যায়। এইভাবে রক্তের আয়তন বাড়ানো কমানোর ক্ষেত্রে এই কিডনি থেকে নির্গত রেনিন হরমোন আর ওই যকৃৎ থেকে নির্গত এনজিওটেনসিন এদের মধ্যে একটা সমন্বয় আছে, আর অ্যালডোস্টেরন হরমোন, কিডনি থেকে অ্যালডোস্টেরন হরমোন বের হয়। তাহলে রেনিনটা কিন্তু ডাইরেক্ট অ্যালডোস্টেরন নির্গমনের কোনো ভূমিকা রাখে না। রেনিন গিয়ে অ্যাঞ্জিওটেনসিনকে সক্রিয় করে। অ্যাঞ্জিওটেনসিন এসে অ্যালডোস্টেরন হরমোন উৎপাদন নিয়ন্ত্রণ করে। এইভাবে সোডিয়ামটাকে ধরে রেখে বা বের করে দিয়েও রক্তের আয়তন হ্রাস বা বৃদ্ধি করে রক্তের চাপ হ্রাস বা বৃদ্ধি করা যায়। বুঝছো না বোঝো নাই? জি স্যার বুঝছি। স্যার একটা ঔষধ আছে রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য, মনে হয় অ্যানজেনটা নাকি? অনেক ঔষধ আছে, একটা কেন অনেক ঔষধ আছে। সেই ঔষধগুলো এই মেকানিজম গুলো অনুযায়ী কাজ করে। দেখা গেল তোমার হয়তো এডিএইচ হরমোনটা, এখানে যে এডিএইচ হরমোন আছে, এই এডিএইচ হরমোনটার উপরে প্রভাব ফেলতে পারে প্রস্রাব বাড়ানো বা কমানো। আবার অনেক সময় এমন হয় যে শিরা বা ধমনীগুলোকে চিকন করা, মোটা করা, সেটার উপরে প্রভাব ফেলতে পারে। অথবা হার্টকে চাপ আসতে দাও বা কম দাও, সেটার উপরে প্রভাব ফেলতে পারে। রক্তচাপ বেড়ে গেলে কমানোর জন্য যে ওষুধগুলো খাওয়া হয় সেগুলো প্রধানত এইসবে এই মেকানিজম গুলোর ব্যাপারে কাজ করে। যে রক্তের চাপ বেড়ে গেছে তাহলে শিরা আর ধমনীকে যদি একটু মোটা করে দিতে পারি তাহলে রক্তের চাপ কমে যাবে। হার্টকে যদি একটু আস্তে আস্তে বিট করতে বলি তাহলেও রক্তের চাপ কমে যাবে। ওষুধ যারা তৈরি করে তারা জানে কোন মেকানিজম ব্যবহার করে কাজ করবে। এমনি টোটাল মেকানিজমটা বুঝছো, রক্তের চাপ কিভাবে দেহের মধ্যে কন্ট্রোল হয় বুঝছো? জি স্যার। স্যার হ্যাঁ, কোনটায় বোঝো নাই? বোঝো নাই কোনটায়? বুঝছো সবাই? জি স্যার। হ্যাঁ স্যার। আর দুইটা গেল কই? ক্লাসে দেখলাম একটু আগে 18 জন, আমাদের 16 জন। কি লাইন কেটে গেছে না কি জানে কেটে? এখন লেখো। আমার একটু খাওয়ার পানি দাও। এখন নোট করো, নোট করো। রক্তচাপ নিয়ন্ত্রণ লেখছো? জি স্যার। লাইনে থাকো। এতক্ষণ তো কথা বলি না, একটু জিরাই লই, গলা শুকিয়ে গেছে, পানি খাই নি। লাইটটা দাও। আল্লাহ। এখন লেখো, আমাদের কার নেট কানেকশন? মেহেদির। তোমার নেট কানেকশন খারাপই থাকবে, তোমার নেট খারাপ থাকবেই। এই তোমরা সবাই শোনো না, শোনো না? শুনতে আছি স্যার। স্যার মেহেদির নেট কানেকশন ভালো নাই। আচ্ছা ঠিক আছে, লেখো আমাদের অ্যাওরটিক আর্চ
ক্যারোটিড ধমনী। ও আরেকটা জিনিস বলা হয় নাই, এই যে ভলিউম রিসেপ্টর গুলো মেইনলি বসানো থাকে এই হার্টের ভেতরে। এই যে হার্টের ভেতরে মেইনলি ভলিউম রিসেপ্টর গুলো বসানো থাকে হার্টের ভেতরের ওয়ালে। আর ওই যে ব্যারো রিসেপ্টর গুলো থাকে এইসব জায়গায়, ভলিউম রিসেপ্টর গুলো থাকে এইসব জায়গায়। বলবো না, তার আছে, লেখো। আমাদের অ্যাওর্টিক আর্চ, ক্যারোটিড ধমনী এবং ক্যারোটিড সাইনাস, আমাদের অ্যাওর্টিক আর্চ, ক্যারোটিড ধমনী, ক্যারোটিড এবং ক্যারোটিড সাইনাস এর গায়ে অসংখ্য সংবেদী কোষ থাকে, যারা রক্তের চাপ নির্ণয় করতে পারে। অসংখ্য সংবেদী কেন্দ্র বা কোষ থাকে, লেখো। অসংখ্য সংবেদী কোষ থাকে যারা রক্তের চাপ নির্ণয় করতে পারে, এদেরকে ব্যারো রিসেপ্টর বলে। আমাদের অ্যাওর্টিক আর্চ, এই ছবি আঁকবানে পরে জায়গা রাখো, মেইন নোটের মধ্যে ছবি এটা আঁকতে হবে। তবে মেইন নোটের মধ্যে যখন ছবি আঁকবা এইভাবে আঁকো, ওই যে তোমার ওই ক্রস করছো না, ক্রসটা দেওয়ার দরকার নাই, এইভাবে আঁকবা। তাড়াতাড়ি আঁকলে এই দেখো, ওখানে তো তোমাদের বোঝানোর জন্য সময় নিয়ে আঁকছিলাম। এই তাড়াতাড়ি আঁকতে খুব বেশি সময় লাগবে না। এই যে এই তারপরে এখান থেকে বের হবে এই ক্যারোটিড সাইনাস, এই তারপর ব্রেন আঁকবা এরকম, মেডুলা অবলঙ্গটা আঁকবা এরকম, আঁকলা। তারপর এইখান থেকে যে নার্ভ যায় সেটা ভিতর দিয়ে দিবা, যে এইসব জায়গায় যে থাকে সেখান থেকে যে বের হয় ভেগাস স্নায়ু, এটা এই ভিতর দিয়ে আঁকবা। এই তাহলে আর ক্রস করবে না। এটা হচ্ছে ভেগাস স্নায়ু। আর এই সব জায়গা থেকে যেটা বের হয় হেরিং স্নায়ু, সেটা বাইরে দিয়ে আঁকবা। এই তারপরে এখান থেকে গ্লসোফেরেঞ্জিয়াল, এই যে তুমি গ্লসোফেরেঞ্জিয়ালের সাথে কানেকশন করবে। এই তাহলে আর ক্রস করা লাগে না। এইটা হচ্ছে ভেগাস, এটা হচ্ছে হেরিং, আর এটা হচ্ছে গ্লসোফেরেঞ্জিয়াল। নোটের মধ্যে ছবিটা এরকম আইকো। আর এটা হচ্ছে অ্যাওর্টিক আর্চ। ছবি আঁকতে সময় লাগে না, তুমি 1 সেকেন্ডের মধ্যে আইকো। এই শেষ। এই হচ্ছে মস্তিষ্ক একটু সুন্দর করে আইকো। এটা হচ্ছে মেডুলা অবলঙ্গাটা, উপরে সেরেব্রাম, পন্স, মেডুলা অবলঙ্গা, এই শেষ। তাহলে আর ওই যে ক্রস করছে না একটার সাথে আরেকটা স্নায়ু, এখানে আর ক্রস করা লাগবে না। এই তথ্য যাবেও আবার আসবেও, এই জন্য দুই উভমুখী আরো দিতে পারে। আচ্ছা লেখো, আমাদের অ্যাওর্টিক আর্চ, ক্যারোটিড ধমনী, এই যে এটা ক্যারোটিড ধমনী, আর এটা হচ্ছে ক্যারোটিড সাইনাস, যে জায়গাটা চ্যাপ্টা। আমাদের অ্যাওর্টিক আর্চ, ক্যারোটিড ধমনী এবং ক্যারোটিড সাইনাস এর গায়ে কি লিখছো? অসংখ্য সংবেদী কোষ থাকে যারা রক্তের চাপ নির্ণয় করতে পারে, এদেরকে ব্যারো রিসেপ্টর বলে। লেখছো? জি স্যার। হ্যাঁ স্যার। সাথে লেখো, এছাড়াও, দাড়ি তারপর সাথে লেখো, এছাড়াও হৃৎপিণ্ডের অভ্যন্তরে অসংখ্য সংবেদী কোষ থাকে যারা রক্তের আয়তন পরিমাপ করতে পারে, এদেরকে আয়তন রিসেপ্টর বলে। ব্যারো রিসেপ্টর বলে আগে লিখছো, এখন লিখবা আয়তন রিসেপ্টর বলে বা ভলিউম রিসেপ্টর বলে। এছাড়াও হৃৎপিণ্ডের অভ্যন্তরীণ প্রাচীরে
অসংখ্য সংবেদী কোষ থাকে যারা রক্তের আয়তন নিয়ন্ত্রণ করতে পারে, নির্ণয় করতে পারে। এদেরকে ভলিউম রিসেপ্টর বা আয়তন রিসেপ্টর বলে। লিখছ? জি স্যার। দাঁড়ি সাথে লেখো, এ সকল রিসেপ্টর সমূহ মানে ওই ব্যারো রিসেপ্টর এবং ভলিউম রিসেপ্টর সবার কথাই বলা হচ্ছে। এ সকল রিসেপ্টর সমূহ বিভিন্ন স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কের সাথে যুক্ত থাকে। এ সকল রিসেপ্টর সমূহ বিভিন্ন স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কের সাথে যুক্ত থাকে। এ সকল রিসেপ্টর সমূহ বিভিন্ন স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কের সাথে যুক্ত থাকে এবং রক্তচাপ হ্রাস বা বৃদ্ধির তথ্য মস্তিষ্কে প্রেরণ করে এবং রক্তচাপ হ্রাস বা বৃদ্ধির তথ্য মস্তিষ্কে প্রেরণ করে। এ সকল রিসেপ্টর সমূহ বিভিন্ন স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কের সাথে যুক্ত থাকে এবং রক্তচাপ হ্রাস বা বৃদ্ধির তথ্য মস্তিষ্কে প্রেরণ করে। লিখছ? হ্যাঁ জি স্যার। স্যার। দাঁড়ি সাথে লেখো, মস্তিষ্ক সংশ্লিষ্ট অঙ্গসমূহে প্রয়োজনীয় নির্দেশ দান করে রক্তচাপ স্বাভাবিক রাখার চেষ্টা করে। মস্তিষ্ক সংশ্লিষ্ট অঙ্গসমূহে প্রয়োজনীয় নির্দেশ দান করে রক্তচাপ স্বাভাবিক রাখার চেষ্টা করে। মস্তিষ্ক সংশ্লিষ্ট অঙ্গসমূহে প্রয়োজনীয় নির্দেশ দান করে রক্তচাপ স্বাভাবিক রাখার চেষ্টা করে। লিখতে পারছো? জি জি স্যার। স্যার। দাঁড়ি সাথে লেখো, সংক্ষেপে পদ্ধতিটি নিম্নরূপ। সংক্ষেপে পদ্ধতিটি নিম্নরূপ। নাম্বার 1 শাকিব খান। লিখছি স্যার। নাম্বার 1 লিখছ? জি স্যার। নাম্বার 1 লেখো, রক্তচাপ হ্রাস করার উপায়। রক্তচাপ হ্রাস করার উপায়। কিভাবে রক্তচাপ আমরা হ্রাস করব সেই খবর এখন বলবো। রক্তচাপ হ্রাস করার উপায় লিখতে পারছো? জি স্যার। জি স্যার। ভালো করছো। এবার লেখো, রক্তের চাপ স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে উচ্চচাপ ব্যারোরিসেপ্টর রক্তের চাপ স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে উচ্চচাপ ব্যারোরিসেপ্টর লিখছি স্যার। সমূহ উচ্চচাপ ব্যারোরিসেপ্টর সমূহ সক্রিয় হয়। রক্তের চাপ স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে উচ্চচাপ ব্যারোরিসেপ্টর সমূহ সক্রিয় হয়। লিখছ? জি স্যার। হ্যাঁ স্যার। দাঁড়ি সাথে লেখো, অ্যাওর্টিক আর্চের গায়ে বিদ্যমান ব্যারোরিসেপ্টর সমূহ ভেগাস স্নায়ুর মাধ্যমে
অ্যাওর্টিক আর্চের গায়ে বিদ্যমান ব্যারোরিসেপ্টর সমূহ ভেগাস স্নায়ুর মাধ্যমে এবং ক্যারোটিড ধমনী ও ক্যারোটিড সাইনাসের গায়ে বিদ্যমান ব্যারোরিসেপ্টর সমূহ এবং ক্যারোটিড ধমনী ও ক্যারোটিড সাইনাসের গায়ে বিদ্যমান ব্যারোরিসেপ্টর সমূহ হেরিং ও গ্লসোফ্যারিঞ্জিয়াল স্নায়ুর মাধ্যমে সেই তথ্য মস্তিষ্কের মেডুলা অবলঙ্গাটায় প্রেরণ করে। দাঁড়ি হেরিং ও গ্লসোফ্যারিঞ্জিয়াল স্নায়ুর মাধ্যমে সেই তথ্য মস্তিষ্কের মেডুলা অবলঙ্গাটায় প্রেরণ করে। দাঁড়ি রক্তের চাপ স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে উচ্চচাপ ব্যারোরিসেপ্টর সমূহ সক্রিয় হয়। অ্যাওর্টিক আর্চের গায়ে বিদ্যমান ব্যারোরিসেপ্টর সমূহ ভেগাস স্নায়ুর মাধ্যমে এবং ক্যারোটিড ধমনী ও ক্যারোটিড সাইনাসের গায়ে বিদ্যমান ব্যারোরিসেপ্টর সমূহ হেরিং ও গ্লসোফ্যারিঞ্জিয়াল স্নায়ুর মাধ্যমে সেই তথ্য মস্তিষ্কে প্রেরণ করে। লেখছো? জি স্যার। হেরিং ও তারপর কি? কি আবার বলা লাগবে? জি স্যার। কি আস্তে আস্তে কথা বলে শুনি আমি, জোরে বলো। জি স্যার, আরেকবার একটু বলেন। কেন আরেকবার বলবো কেন? আপনি শোনেন নাই আগে যে বলছিলাম? রক্তের চাপ স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে উচ্চচাপ ব্যারোরিসেপ্টর সমূহ সক্রিয় হয়। দাঁড়ি অ্যাওর্টিক আর্চের গায়ে বিদ্যমান ব্যারোরিসেপ্টর সমূহ ভেগাস স্নায়ুর মাধ্যমে এবং ক্যারোটিড ধমনী ও ক্যারোটিড সাইনাসের গায়ে বিদ্যমান ব্যারোরিসেপ্টর সমূহ হেরিং ও গ্লসোফ্যারিঞ্জিয়াল স্নায়ুর মাধ্যমে সেই তথ্য মস্তিষ্কের মেডুলা অবলঙ্গাটায় প্রেরণ করে। লেখছেন? জি স্যার। ভালো করছেন। এবার লেখো মস্তিষ্ক তখন শিরা ও ধমনী সমূহকে প্রসারিত হওয়ার জন্য এবং হৃৎপিণ্ডকে ধীরে ধীরে চাপ প্রয়োগ করার জন্য নির্দেশ দান করে। মস্তিষ্ক তখন শিরা ও ধমনী সমূহকে প্রসারিত হওয়ার জন্য এবং হৃৎপিণ্ডকে ধীরে ধীরে চাপ প্রয়োগ করার জন্য নির্দেশ দান করে। মস্তিষ্ক তখন শিরা ও ধমনী সমূহকে প্রসারিত হওয়ার জন্য এবং হৃৎপিণ্ডকে ধীরে ধীরে চাপ প্রয়োগ করার জন্য নির্দেশ দান করে। এর ফলে ওই ব্যক্তির রক্তচাপ হ্রাস পায়। এর ফলে ওই ব্যক্তির রক্তচাপ হ্রাস পায়। এর ফলে ওই ব্যক্তির কি হয়? রক্তের চাপ হ্রাস পায়। মস্তিষ্ক শিরা ও ধমনী সমূহকে প্রসারিত হওয়ার জন্য এবং হৃৎপিণ্ডকে ধীরে ধীরে চাপ দেওয়ার জন্য নির্দেশ দান করে। এর ফলে ওই ব্যক্তির রক্তচাপ কি হয়? হ্রাস পায়। হ্রাস পায়। হ্যাঁ, দাঁড়ি সাথে লেখো এছাড়াও রক্তের আয়তন বৃদ্ধি পেলে যদি রক্তের চাপ বৃদ্ধি পায়, এছাড়াও রক্তের আয়তন বৃদ্ধি পেলে যদি না যখন লেখো যখন রক্তের চাপ বেড়ে যায় আয়তন রিসেপ্টর সেই তথ্য মস্তিষ্কে প্রেরণ করে। এছাড়াও একটু আগে যেটা বললা সেটা তো রক্তের আয়তন ছাড়া বললা, যে হার্ট হয়তো জোরে জোরে চাপ দিছিল, শিরার ধমনী চিকন হয়ে গেছিল, তার জন্য প্রেসার বাড়ছিল, এখন সেটারে সলভ করে দিছো। হার্টকে বসো আস্তে আস্তে চাপ দিতে, শিরার ধমনীকে বসো মোটা হয়ে যেতে, কিন্তু রক্তের আয়তনের কারণে যেটা আপ ডাউন করে সেটা কিভাবে হয় সেটা বলছি। এছাড়াও রক্তের আয়তন বৃদ্ধি পেলে যখন
রক্তের চাপ বৃদ্ধি পায়, আয়তন রিসেপ্টর সেই তথ্য মস্তিষ্কে প্রেরণ করে। লিখছ? জি স্যার লিখছি। লিখছো। দাঁড়ির সাথেই লেখো, মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থি থেকে তখন এডিএইচ নির্গমনের পরিমাণ কমে যায়। এডিএইচ এটা একটা হরমোন, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থি থেকে তখন এডিএইচ হরমোন নির্গমনের পরিমাণ কমে যায়। মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থি থেকে তখন এডিএইচ হরমোন নিঃসরণের পরিমাণ কমে যায়। দাঁড়ি, মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থি থেকে তখন এডিএইচ হরমোন নিঃসরণের পরিমাণ কমে যায়। লিখছ? হ্যাঁ স্যার। দাঁড়ি সাথে লেখো, এডিএইচ কমে গেলে প্রস্রাব বেড়ে যায় এবং প্রস্রাবের মাধ্যমে পানি দেহ থেকে অপসারিত হলে রক্তের আয়তন ও চাপ কমে যায়। এডিএইচ কমে গেলে প্রস্রাব বেড়ে যায় এবং প্রস্রাবের মাধ্যমে পানি দেহ থেকে অপসারিত হলে রক্তের আয়তন ও চাপ কমে যায়। আজকে আর না, শেষ। স্যার এই লাস্টের লাইনটা আরেকটু বলেন। প্রস্রাবের মাধ্যমে পানি প্রস্রাবের মাধ্যমে পানি দেহ থেকে অপসারিত হলে রক্তের আয়তন ও চাপ কমে যায়। এডিএইচ কমে গেলে প্রস্রাব বেড়ে যায়, প্রস্রাবের মাধ্যমে পানি দেহ থেকে অপসারিত হলে রক্তের আয়তন ও চাপ কমে যায়। আল্লাহ হাফেজ। স্যার কি স্যার গত ক্লাসটা কিন্তু ছেলেদের গ্রুপে ছাড়েন না স্যার, আমি দেখছি এইমাত্র। আচ্ছা দেখবো অনেক।